সমতার বিশ্ব গড়তে হলে ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য দূর করতে হবে, জাতিসংঘের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। 2.5 বছরের মাথায় উঠাও ঢাকার 2 রুটে চক্রাকার বাস সার্ভিস, না জানিয়েই বাস উঠিয়ে নেয়ার দাবি দক্ষিণের মেয়রের। সরু রাস্তা আর স্টপেজ সমস্যার দোহাই বিআরটিসির। অনলাইনে বৈধ পণ্যের আড়ালে বিক্রি হচ্ছে আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রী, বেশিরভাগ ক্রেতাই তরুণ তরুণী। মিরপুরে শপিং কমপ্লেক্সে অভিযানে মূল হোতা গ্রেপ্তার। এবং চট্টগ্রামে জিনের বাদশা পরিচয়ে সমস্যা সমাধানের কথা বলে প্রতারণার ফাঁদ, হাতিয়ে নিয়েছে প্রবাসীর 28 লাখ টাকা। পুলিশের অভিযানে আটক 3। সমতার পৃথিবী প্রতিষ্ঠায় ধনী গরিবের মধ্যে ভ্যাকসিন বৈষম্য কমানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পুরো বিশ্ব এক হয়ে কাজ না করলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে জাতিসংঘে সুইডিশ মিশন আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় ভিডিও বার্তায় একথা বলেন শেখ হাসিনা। পরে খাদ্য সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে 5 দফা প্রস্তাব দেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে সমতা ও অন্তর্ভুক্তি অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের সুইডিশ মিশন। শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, একক দেশের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। We have adopted a whole society approach in realizing the SDGs and ensuring a COVID recovery that will leave no one behind. No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. আগামীতে সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে ভ্যাকসিন বৈষম্য দূর করার উদ্যোগ নিতেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. পরে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘ ফুড সিস্টেম সামিট 2021-এ ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের গল্প বিশ্ববাসীকে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়তে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা থাকতে হবে। Bangladesh has become self-sufficient in food production from a food deficit country. For ensuring resilient food system globally, research, investment, and advanced technology sharing for agriculture development. Increase funding for developing countries for achieving sustainable food system. এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে আসেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জোরিগুয়েতা সেরুতি। জাতিসংঘ মহাসচিবের অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন বিষয়ক বিশেষ এই দূত 2019-এর জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময়ের স্মৃতিচারণ সহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন রানী ম্যাক্সিমা। দেবাশিস রায়, সময় সংবাদ। শনিবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিনে করোনা টেস্ট করতে পারবেন প্রবাসীরা। এরই মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ল্যাব বসানোর স্থান পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ল্যাবে একদিনে 3 থেকে 3,500 নমুনা পরীক্ষা করা যাবে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটেন্স, সেটি যোগান দেয় আমাদের প্রবাসী শ্রমিকেরা। কিন্তু মহামারী করোনায় কাজ হারিয়ে দেশে আসেন বহু শ্রমিক। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলে কাজে ফেরার সুযোগ পান তারা। কিন্তু বিমানবন্দরে দ্রুত করোনা টেস্ট করার সুযোগ না থাকায় কয়েকটা দেশের শর্ত ছিল বসাতে হবে আরটি-পিসিআর ল্যাব। দ্রুত কার্যকরের দাবিতে আন্দোলন বিক্ষোভ করেন প্রবাসীরা। ল্যাব বসানোর দায়িত্ব কারা পাবে, বিমানবন্দরে কোথায় বসবে, এই নিয়ে চলে টানাপোড়েন। খবর শেষে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের 2 সপ্তাহের বেশি সময় পর বৃহস্পতিবার বসছে আরটি-পিসিআর ল্যাব। শনিবার থেকে শুরু হবে করোনার টেস্ট। স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যাব বসানোর স্থান ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, 6টি ল্যাবে বসবে 12টি মেশিন। 24 ঘন্টায় করোনা টেস্ট করা যাবে 3 থেকে 3,500। যেখান থেকে ল্যাব স্যাম্পল কালেকশন করা হবে সেটাও তৈরি হয়ে যাবে
এবং যেখানে মেশিন বসবে এবং টেস্ট হবে সেই জায়গাটিও রেডি হয়ে যাবে। এখানে মোট 12টি মেশিন বসতে পারবে এবং সেই 12টি মেশিনে টেস্ট হবে আনুমানিক, আমি যা জানতে পারলাম তাতে 3 থেকে 3,500 টেস্ট 24 ঘন্টা করা সম্ভব হবে। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, সম্প্রতি যে শ্রমিকেরা অস্থায়ী ল্যাবে টেস্ট করে দুবাই গেছেন তারা কোনো সমস্যায় পড়েছেন কিনা। এই বিষয়ে আমার কাছে নলেজ নাই। বিমান অথরিটি বলতে পারবে যে তারা কি ছাড় পেয়েছে কি পায় নাই। এয়ারলাইন থেকে কোনো ইনফরমেশন আসে নাই, তাহলে আমরা ধরে নিতে পারি হয়তোবা ছাড় পেয়েছে। আরটিপিসির বসাতে সম্প্রতি 7 প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় সরকার, এদের মধ্যে একটি বাদ পড়ে, বাকি 6টি প্রতিষ্ঠান বসাবে আরটিপিসির ল্যাব। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বেড়েই চলেছে ভাইরাসজনিত জ্বর ও ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা। এদের লক্ষণ করোনা ও ডেঙ্গুর মতো হওয়ায় বাড়ছে সংশয়। আতঙ্কিত না হয়ে যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডেল্টার দাপটে দেশে যখন কোভিড-19 সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় ছিল, তখনই আসে ডেঙ্গুর থাবা। বর্তমানে কোভিড পরিস্থিতির উন্নতি হলেও নিয়ন্ত্রণহীন ডেঙ্গু। এর মধ্যে চিন্তার ভাঁজ ফেলছে ঠান্ডাজনিত নানা রোগ। হাসপাতালে ভিড় করা রোগীদের বড় একটি অংশের মধ্যেই দেখা যাচ্ছে পরীক্ষায় ডেঙ্গু কিংবা করোনা কোনোটাই শনাক্ত হয়নি, কিন্তু জ্বরসহ ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগছেন কয়েকদিন ধরে। রোগের তীব্রতা থাকছে 4 থেকে 10 দিন পর্যন্ত। এক সপ্তাহ ধরে আপনার ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এগুলোই ফেস করছি। আর এরপরে আর কি ডাক্তারের ডিটেলস বলার পরে আর কি ওষুধ বানিয়ে দিছে, টেস্ট দিছে, টেস্টে কোনো কিছুই ধরা পড়ে না, স্বাভাবিক জ্বর ঠান্ডা। ডেঙ্গু টেস্ট, করোনা টেস্ট, আদারাই যে টেস্টগুলো ছিল সবগুলাই করানো হয়েছে, কিন্তু কোনোগুলাই পজিটিভ না, সবই নেগেটিভ। কিন্তু জ্বরটা আসলে অনেক ভোগাইছে, অনেক কষ্ট হয়েছে। অফিস থেকে যাওয়ার পরে কাজের শেষে গোসল করার পরে আমার জ্বর আসে, ব্যথা ছিল, এই কারণে শরীর ব্যথা থেকে আমি ডক্টরের কাছে আসি, উনি আমাকে 3টা টেস্ট দেয়। আমার রিপোর্ট স্বাভাবিক আছে, এখন ডাক্তার দেখবে, উনি যা সাজেস্ট করবে। চিকিৎসকরা বলছেন সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই বেড়ে গেছে সাধারণ জ্বরে আক্রান্তের হার। এর পেছনে ঋতু পরিবর্তনকেই কারণ বলে মনে করেন চিকিৎসকরা। একসময় প্রচণ্ড গরম পড়তেছে, আবার শেষ রাত্রে দেখবেন যে ঠান্ডা পড়ে যাচ্ছে। এই ওয়াইড ভেরিয়েশন অফ টেম্পারেচারের জন্য অপরচুনিস্টিক যে কিছু ভাইরাস আছে, সেই ভাইরাসগুলো আমাদেরকে বেশি পরিমাণ আক্রান্ত করছে। প্রতি বছরেই এই সিজনে শরতের শেষে এবং হেমন্তের শুরুতে এই প্রবণতা থাকে। আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলছেন মৌসুম পরিবর্তনের এই সময়ে সবার মধ্যে সতর্কতা অবলম্বন করা উচিত। শেষ সাথে যাতে শীত বেশি না লাগে, সেই জন্য ফ্যান এবং এসি এর বাতাস যেন সরাসরি মাথায় না পড়ে, সেটার একটা ব্যবস্থা করতে হবে। যার হয় সেই জন্য অন্যান্য মেম্বারদের কাছ থেকে একটু দূরে সরে থাকে। নিজে থেকেই কোনো ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক না খাওয়ারও পরামর্শ চিকিৎসকদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও দেখা দিয়েছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিশুরাই বেশি আক্রান্ত হওয়ায় বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ তাদের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরে বেড়েছে জ্বর, সর্দি সহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগ শিশু। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় 150 শয্যার অরবিন্দ শিশু হাসপাতালে আরও 25টি শয্যা বাড়িয়েও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। এম আব্দুর রহিম মেডিকেল ও জেনারেল হাসপাতালে ঠান্ডা জ্বরে আক্রান্ত 200 রোগী ভর্তি রয়েছে। বাচ্চাটার জ্বর, কাশ, সর্দি, বুক দাবে গেছে। প্রায় 11-12 দিন থেকে 103-104 এরকম জ্বর ছিল। তীব্র শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি এই নিয়ে আমরা পাচ্ছি। কিছু কিছু রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি চেম্বারে, কিছু কিছু রোগী হাসপাতালে ভর্তি করতেছে। এদিকে আক্রান্তদের মধ্যে করোনা সংক্রমণ না থাকায় উদ্বেগের কিছু নেই বলে জানায় জেলার স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমরা দেখছি ছোট বাচ্চাদের ক্ষেত্রে চোখ লাল হয়ে যাচ্ছে, জ্বর 101 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এটা করোনা বা ডেঙ্গু হয়তো বা না, কিন্তু জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যেটা আসলে কোন ভ্যারাইটির ভাইরাস। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সময় সংবাদ। চট্টগ্রামে জিনের বাদশা পরিচয়ে সমস্যা সমাধানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। সবশেষ এক প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে 28 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক করা হয় তাদের। এর মধ্যে কথিত জিনের বাদশা আব্দুল মান্নান ওরফে জিন মান্নানও রয়েছে। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
প্রতারণার অভিযোগে পুলিশের হাতে আটক হওয়ার পর কথিত জিনের বাদশা আব্দুল মান্নান ওরফে জিন মান্নানের সরল স্বীকারোক্তি। স্যার জিন হাজির করতে কেউ পারে না স্যার, আমি কেমনে পারবো? আবুল হাসান শহীদ নামের এই ব্যবসায়ী সৌদি আরবে ব্যবসায়ী অংশীদারদের কাছে ৩৫ কোটি টাকার বেশি হারিয়ে দেশে ফিরে এসে জিনের বাদশার খপ্পরে পড়ে। অংশীদারদের কাছে হারানো টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে কথিত জিনের বাদশা হাতিয়ে নিয়েছে ২৮ লাখ টাকার বেশি, সাথে স্বর্ণ অলংকারও। প্রবাসীর অভিযোগ পেয়ে নগরীর লালদিঘির পার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয় ৩ জনকে। আটকের পর অন্তত ১১ জন ভুক্তভোগী থানায় এসে কথিত জিনের বাদশা মান্নানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। প্রায় ২৮ লক্ষ প্লাস একজন থেকে আত্মসাৎ করছে। সকালবেলা থেকে আমাদের কাছে ১১ জনের মতো ভিকটিম আসে ওনার গ্রেপ্তারের সংবাদ পেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে নানাভাবে তারা টার্গেটের সন্ধানে নামে। এরপর কৌশলে আদায় করা হয় লাখ লাখ টাকা। অভিনয়ের মাধ্যমে কথিত জিন হাজিরের নাটক সাজায় তারা। এইটা জিন হাজির বলে ওনার কাজ করবো বলে নিছি স্যার। স্যার ১২,০০০, ১০,০০০, ২০,০০০ এরকম মূল্য ৪ লাখ টাকার ভিতরে স্যার। পানিটা কাটাইতে হবে, কবুতর লাগবে, এই করতে হবে, সেই করতে হবে, এইভাবে এই সুবাদে ওনার সাথে আমার সাথে পরিচয় হয়েছে। কথিত জিনের বাদশা আব্দুল মান্নানের ছেলে জুবাইর হোসেন রিজবি, আর এই রিজবি বিকাশের মাধ্যমে টাকা আদায় করত, আর আবু তৈয়ব হলো গ্রাহক ধরার এজেন্ট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে অনলাইনে বিভিন্ন বৈধ পণ্যের আড়ালে বিক্রি হচ্ছে আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রী। সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি শপিং মলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ যৌন সামগ্রী জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয়েছে মূল হোতাকে। পুলিশ বলছে ক্রেতাদের বেশিরভাগই তরুণ তরুণী। বিশেষজ্ঞরা বলছেন বিশৃঙ্খল জীবনযাপনের কারণেই উঠতি বয়সীরা জড়িয়ে পড়ছে এসবে। বুলবুল রেজার রিপোর্ট। আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রীর স্তূপ। বিদেশ থেকে বৈধ পণ্যের চালানের সঙ্গে অবৈধ এসব দ্রব্য আমদানি করেছে অসাধু ব্যবসায়ীরা। দেশে আনার পর তুলে দেওয়া হচ্ছে আসল সিন্ডিকেটের কাছে, তারা ছড়িয়ে দিচ্ছে নির্দিষ্ট ক্রেতাদের কাছে। অনলাইনে অর্ডার করলে এসব যৌন উত্তেজক সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতার কাছে, বিক্রি করা হচ্ছে সরাসরিও। রাজধানীর মিরপুরের একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য। গ্রেফতার করা হয়েছে মূল হোতা আবু তাহেরকে। পুলিশ বলছে এসব ক্ষতিকর দ্রব্যের ব্যবহারকারীদের বেশিরভাগই তরুণ তরুণী। গুলো জাতীয় এই আঠা জাতীয় দ্রব্য দিয়ে নিজেরাই ওখানে আপনার এই তৈরি করে মার্কেটিং করতে হবে, এবং অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন এই প্রোডাক্টগুলো নতুন প্রজন্মের কাছে, এবং তারা বিভিন্নভাবে এমনভাবে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছিল, মানুষ বায়াসড হয়ে তার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এগুলো হয়তো ব্যবহার করত। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন উঠতি বয়সের কল্পনার জগৎ এবং সুস্থ জীবনযাপন থেকে দূরে থাকায় ঝুঁকছে বিকৃত যৌনাচারে। আমাদের স্বাভাবিক যৌন কার্য থেকে ডেফিনেটলি এটা একটা ডেভিয়েশন। হ্যাঁ, তা প্রথমত হলো আমাদের হিউম্যান যে নরনারীর মধ্যে স্বাভাবিক যে সম্পর্কের যে জায়গাটা, সেটা কিন্তু ব্যাহত করছে। কিন্তু যখন হলো এ ধরনের বিষয়গুলো মানুষ প্র্যাকটিস করবে, স্বাভাবিকভাবে দেখা যাবে যে অবজেক্ট রিলেটেড বিষয়ের প্রতি তারা আগ্রহ হয়ে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর কলাবাগানে একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তার শরীরে ফরেন বডির আলামত পেয়েছিল চিকিৎসকরা। সে সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অভিযানে গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে। উদ্ধার করা হয়েছিল বিভিন্ন যৌন উত্তেজক দ্রব্য সামগ্রী। বুলবুল রেজা, সময়। বাস রুট পুনর্বিন্যাসের আওতায় পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর, নিউ মার্কেট ও উত্তরা রুটে 2019 সালে চালু হয় বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস। তবে 2.5 বছরের মাথায় হদিশ নেই সেসব বাসের। নগর কর্তৃপক্ষ বলছে না জানিয়েই এসব বাস সরিয়ে নিয়েছে বিআরটিসি। তবে বিআরটিসির দাবি, নগর কর্তৃপক্ষ চাইলে আবারও চালুর উদ্যোগ নেওয়া হবে চক্রাকার সার্ভিস। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দাঁড়িয়ে একটি বাস খুঁজছি। 2019 সালে বাস রুট রেশনালাইজেশনের আওতায় এই রুটে পরীক্ষামূলকভাবে বিআরটিসির একটি বাস সার্ভিস চালু হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সেই বাসের দেখা। অপেক্ষা আরও কয়েক ঘন্টা, সকাল গড়িয়ে দুপুর, তবু দেখা মিলছে না কাঙ্ক্ষিত বাসের।
2019 সালের 24শে মার্চ মোহাম্মদপুর নিউ মার্কেট আজিমপুর রুটে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। 2 মাস বাদে 27 মে উত্তরা রুটে চালু হয় আরও 2টি চক্রাকার বাস। কথা ছিল চাহিদা বাড়লে বাড়বে বাস, মাঝপথে করোনার বাধা। তবে সব ছাপিয়ে যখন আবারও স্বাভাবিক হবার চেষ্টা, তখন এসব রুটে উধাও বিআরটিসি সার্ভিস। বিআরটিসি অপ্রতিরোধ অগ্রযাত্রা নামে একটা বাস ছিল, চক্রবৃদ্ধি আকারে ধানমন্ডি ঘুরতো, কিন্তু করোনাকালীন সময় এটাকে আর দেখা যায়নি। এখানে যখন লকডাউন হবে ওই পর্যন্ত দেখছি, তারপর আর দেখিনি। প্রথম সার্ভিসটা ভালো থাকে, তখন চলে, পরে আপনার পরে আর এটা কন্টিনিউ করে না ওরা। তাহলে এসব বাসের ঠিকানা এখন কোথায়? বাস রুট রেশনালাইজেশনের আহ্বায়ক ও দক্ষিণের মেয়র জানালেন, না জানিয়েই বন্ধ করে দেয়া হয়েছে এই সার্ভিস। আমি জানি না কি কারণে সেটা বন্ধ হয়ে গেছে, এখানে বিআরটিসি চেয়ারম্যানই সেটা বলতে পারবে। ঢাকা শহরে সামগ্রিক বাস রুট রেশনালাইজেশন করছি, সুতরাং এখন নতুন করেই রুটগুলো নির্ধারণ হচ্ছে, নতুন করেই সেবাগুলো আধুনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সুতরাং সেটা এখন আর নতুন করে চালু করার সুযোগ নাই। এদিকে বিআরটিসি জানিয়েছে, চালুর পর থেকেই স্টপেজ, সরু রাস্তায় ইউটার্ন সমস্যা সহ নানা জটিলতায় পড়তে হয় তাদের। তবে বিশ্ববিদ্যালয় খুললে আবারও চালু হতে পারে এই বাস। ট্রাফিক পয়েন্টের ভিউ থেকে কিছু অবজেকশন যাত্রী সাধারণও কিন্তু দিয়েছিল, যে তাদের একটু হ্যাজার্ড হয়, বড় এই গাড়িগুলো ঘুরাইতে সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা হয়, কিন্তু সেগুলো তো থাকবেই। তারপরেও আমার শিক্ষা প্রতিষ্ঠানকে সার্ভিস দেওয়া শুরু হয়েছিল, এটা আমরা চালু রাখবো। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এ সার্ভিস চালু থাকলে এর সুবিধা অসুবিধা জেনে অন্তত বড় পরিসরে তা কাজে লাগানো যেত। বাস রুট ফ্র্যাঞ্চাইজি যখন পুরো ঢাকা শহরে চালু করব, তখন আমার পর্যাপ্ত স্পেস আছে কিনা, গাড়িগুলো আবার জ্যামে পড়ে যাচ্ছে কিনা, বা হচ্ছে রাস্তার কোনো ইস্যু আমাদের ঠিক করতে হবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসতো আমাদের ছোটো ছোটো আপনার পাইলটিং এর মাধ্যমে। এটা না করে যদি আমরা একবারে করে যাই, সফল হতে পারে, কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই কিন্তু রয়ে যায়। চক্রাকার এই সার্ভিস আবারও চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান সাধারণ মানুষের। সরকার বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দেয়নি, বরং সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সরকার নাকি খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দি করে রেখেছে, বরং বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছে। বিএনপির কৃতজ্ঞতা বোধ নেই, থাকলে তারা শেখ হাসিনার ঔদার্যের কাছে কৃতজ্ঞ থাকত। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনে প্রতিযোগিতা না করার কথা বলেছেন। ভোটারদের উপস্থিতি ছিল নির্বাচন কমিশনের হিসেবেই 69% কাজে তার এই বক্তব্য অবান্তর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নির্বাহী কমিটির সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক শেষে এ কথা জানান তিনি। বিকেল 4টায় শুরু হওয়ার ঊর্ধ্বদ্বারে বৈঠকে প্রায় 7 ঘন্টা পর শেষ হয় রাত 10:30টায়। এর মধ্য দিয়ে শেষ হলো দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে 2 দফায় 6 দিনের সিরিজ বৈঠক, যেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে ধারাবাহিক বৈঠকে প্রায় 300-র মতো নেতৃবৃন্দ নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন বলেও জানানো হয়। গত 14 থেকে 16 সেপ্টেম্বর 3 দিনে প্রথম ধাপে এবং 21 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে সিরিজ বৈঠক করেছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য কি করা যেতে পারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মাতা বলি আমরা তাকে, যিনি তার সারা জীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, তার মুক্তি এবং সেই সঙ্গে আপনার বাংলাদেশের মুক্তি, এই বিষয়গুলোই আলোচনা করেছে। তাদের সব বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। নীতি নির্ধারণী সভায় সেগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হবে। তখন আপনারা জানতে পারবেন যে আমরা কি ধরনের কর্মসূচি গ্রহণ করছি। গণমাধ্যম কর্মীদের বীমা নিশ্চিত করতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল রয়েছে যারা মিডিয়া চালাতে না পারলেই কর্মীদের উপর চড়াও হয়। গণমাধ্যমের সাথে কিছু ধান্দাবাজও যুক্ত হয়েছে, যেটি বাস্তবতা। কেউ গণমাধ্যমকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, কেউ গণমাধ্যমকে ব্যবসায়িক প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করছে,
আবার কেউ একটি ব্রিফকেস নিয়ে গণমাধ্যমের মালিক হয়ে যাচ্ছে। উনি মালিক, উনি সাংবাদিক, উনি রিপোর্টার। 100 কর্মী থাকলে বিমা করতে বাধ্য। সমস্ত গণমাধ্যম মালিকদের প্রতি অনুরোধ জানাবো, বিমা আইন অনুযায়ী আপনারা আপনাদের সাংবাদিক কর্মচারীদের বিমাটা করবেন। শেষে জামিন পেলেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস। তবে তিনি জেলার বাইরে যেতে পারবেন না, যেতে হলে লাগবে আদালতের অনুমতি। হেফাজতে ইসলামের বিতর্কিত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়াই কাল হয় তার। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় 7 মাস ধরে জেলে আছেন ঝুমন। হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন ঝুমন দাস। এই পোস্টকে কেন্দ্র করেই হিন্দু পল্লীতে হামলা হতে পারে এই ভেবে আগে ভাগেই ঝুমন দাসকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এরপরও ঠেকানো যায়নি হামলা, ভাঙচুর করা হয় 90টির মতো বাড়ি ও 9টি পারিবারিক মন্দির। এ ঘটনায় মামলা হলেও 52 আসামি জামিনে মুক্ত। অথচ বিচারিক আদালতে বারবার জামিন চেয়েও পাননি ঝুমন। প্রায় 7 মাস ধরে রয়েছেন কারাগারে। বৃহস্পতিবার ঝুমনের জামিন আবেদনের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে 1 বছরের জন্য মুক্তির আদেশ দেয়া হয়। এ সময়ের মধ্যে ঝুমন যেতে পারবেন না সুনামগঞ্জের বাহিরে। আমার স্বামীকে জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। আমাদের সাবমিশন ছিল যে ঝুমন দাস যে পোস্টটা দিয়েছে সেটা একটা দেশপ্রেমিকের পোস্ট, সেটা দেশদ্রোহীর পোস্ট নয়। আদালত তার আদেশে বলেছেন, সংবিধান অনুযায়ী মত প্রকাশের অধিকার সবারই রয়েছে। মুক্ত চিন্তা, স্বদেশের প্রতি দেশপ্রেম, এটা যাদের আছে তাদের জন্য এই আইন না। গ্রেফতারের পর থেকেই ঝুমনের মুক্তির দাবিতে আন্দোলন করে আসছিল বিভিন্ন সংগঠন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। খুলনায় নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের জন্য প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করছেন। সেই সাথে বেড়েছে পরিচয়পত্রে নানা ধরনের সংশোধনের আবেদনও। বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নির্বাচন কর্মকর্তারা। করোনার ভ্যাকসিনের জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হওয়াই কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। করোনা পরিস্থিতির কারণে গত 2 বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। একই কারণে দীর্ঘদিন সীমিত পরিসরে চলছে নির্বাচন অফিসের কার্যক্রমও। অন্যদিকে করোনার টিকার জন্য বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় পরিচয়পত্র। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরিতে যোগদান, পাসপোর্টের আবেদন সহ অনেক কারণে নতুন পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। ফলে নাগরিকরা প্রতিদিনই ভিড় করছেন নির্বাচন কমিশন অফিসে। পাশাপাশি ভোটার স্থানান্তর, পরিচয়পত্রের সংশোধন, মুদ্রিত কার্ড সংগ্রহ সহ অন্যান্য কাজের চাপও রয়েছে। এনআইডি কার্ডটা তো দরকার, আসলে সব কাজের ক্ষেত্রেই লাগে। করোনা টিকা দিব, কলেজের জন্য লাগবে, চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে, ভার্সিটির থেকেও লাগবে, আবার এদিকে টিকার জন্য লাগবে। দ্রুততার সাথে এরা কাজটি করে দিচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, করোনার টিকার জন্যই নতুন পরিচয়পত্রের আবেদনের চাপ বেড়েছে কয়েক গুণ। চেষ্টা করতেছি যত দ্রুত সেবাটা দেওয়া যায়। হয়তো অন্যান্য সময়ের চেয়ে আমাদের চাপ আসলে 4-5 গুণ বেশি। এই অবস্থায় চাপ সামলাতে আরও লোকবল প্রয়োজন বলে জানান জেলার নির্বাচন কর্মকর্তা। আমাদের আসলে জনবলটা প্রয়োজন। জনবলটা বৃদ্ধি পেলে সেবা দেওয়ার যে আমাদের যে স্পিডে সেবা দেওয়া উচিত বা যেভাবে সেবা দেওয়া উচিত হয়তো খুব কষ্ট হচ্ছে। খুলনা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, নতুন জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট কাজের জন্য সদর, সোনারাঙ্গা, খালিশপুর থানা ও জেলা অফিসে চাপ স্বাভাবিকের তুলনায় বেড়েছে কয়েক গুণ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ধর্মঘট তুলে নেওয়ার একদিন না যেতেই আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে ট্রাক, লরি, প্রাইম মুভার্স মালিকরা। 26শে সেপ্টেম্বরের মধ্যে 10 দফা দাবি পূরণ না হলে আগামী 27 ও 28 সেপ্টেম্বর সকাল 6টা থেকে 48 ঘন্টা পণ্য পরিবহনে কর্মবিরতির ঘোষণা দেন তারা। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। আমরা বলছি এই দাবিগুলি তার কিন্তু আমাদের সাথে চুক্তি করতে হবে। আশ্বাস পেলে মানি না। যদি আশ্বাস দেয়, চুক্তি তাৎক্ষণিকভাবে না করে, আমরা ট্রেড ইউনিয়ন করি। চুক্তি হইলে ধর্মঘট প্রত্যাহার হবে, চুক্তি না হইলে অর্ধেক চুক্তি হলে স্থগিত হবে, পুরা চুক্তি না হইলে আমরা আমাদের পরিবহন মালিক শ্রমিকদের এই কর্মবিরতি পালন হবে। ওই আশ্বাসটা শেষে হবে না। গাজীপুরের টঙ্গীতে স্থানীয় আওয়ামী লীগের উত্তেজনাকে কেন্দ্র করে এক পক্ষের রেললাইন অবরোধের 1.5 ঘন্টা পর সারা দেশের সঙ্গে
ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রশাসনের অনুরোধে বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এর আগে স্থানীয় রাজনীতির দ্বন্দ্বে টঙ্গী রেল স্টেশনের লাইন অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। এতে ঢাকামুখী ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো আটকা পড়ার চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীর 2021 ও 2022 সালের বেতন মওকুফ করে দেওয়া হলো। গতকাল দুপুরে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ হেদায়েত হোসেন মোর্শেদ এ ঘোষণা দেন। পরে আনুষ্ঠানিকভাবে বিনা বেতনে অধ্যয়ন করার জন্য ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়। করোনার কারণে অনেক মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা বিদ্যালয়ের বেতন দিতে হিমশিম খাচ্ছে। মানবিকতার কারণে তাই সবার বেতন 2 বছরের জন্য মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিচালনা পর্ষদের এমন পদক্ষেপে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। 2 বছরের জন্য আমাদের বেতন মওকুফ করে দিয়েছেন। এতে আশা করি অনেক ছাত্রছাত্রীদের পড়ালেখার প্রতি আরও টান বাড়বে। কমিটি যে আমাদের যে পুরস্কারটা দিয়েছে সেই জন্য আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালো করে পড়াশোনা করতে পারবে। এরকম একটা উদ্যোগ নেওয়াতে আমরা আসলে গর্ববোধ করতেছি। যারা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না বা এইভাবে যেভাবেই হোক আমরা সবাইকে সবার চোখে দেখে আমরা একসাথে সবাইকে বেতনভুক্ত করে স্কুলটাকে পড়ালেখার মানটা উন্নয়নের দিকে একটা চেষ্টা করি। নেত্রকোনায় চলতি কৃষি মৌসুমে কৃষকরা সার কিনছেন চড়া মূল্যে। কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতারা সংকটের কথা বলে প্রতি বস্তায় 2 থেকে 250 টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন। অভিযুক্তরা সংকটের কথা জানালেও অস্বীকার করছেন দাম বেশি রাখার বিষয়টি। বাজার তদারকির আশ্বাস কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। দেশের বিভিন্ন জেলার মতো নেত্রকোনায়ও চলছে রোপা আমন আবাদের ভরা মৌসুম। কৃষকরা জানান চারা রোপণের পরপরই সার দিতে হয় বলে চাহিদা বেড়েছে। এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তাদের। আমরা সার পাইতেছি না, আর সার পাইতে গেলেও বেশি দাম লাগে। বস্তা হয়েছে 200-250 টাকা বাড়াই আছে। সরকার ভর্তুকি দিতেছেন, এরপরে কম টাকায় আমরা সার পাইতেছি না। স্থানীয় ডিলার ও খুচরা বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় কম বরাদ্দ পান তারা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলায় ইউরিয়া, টিএসপি সহ অন্যান্য সার সরবরাহে ঘাটতি রয়েছে। এই মাসে একটু বরাদ্দটা কম হনে আমরা কাইসিস করছে, একটু চাহিদাটা কৃষকের একটু কম মিটার নিয়ে লাগতেছে। নিয়মিতভাবে সার বরাদ্দ দিতেছে, আমরা ওই রেট দামে দিতেছি, তারাও রেট দামে। মহামশলকে কি করে আমরা অতটা খবর জানি না। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও কৃষি বিভাগ বলছে লোকবল সংকটের কারণে সব জায়গায় তদারকি সম্ভব হচ্ছে না। আর কৃত্রিম সংকট তৈরি করা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কৃষকগণ আসলে সার ক্রয়ের সময় তারা কোনো ক্যাশ মেমো বা তার যে প্রমাণপত্র এগুলো গ্রহণ করে না, যার ফলে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। কোথাও সার আছে কিন্তু বিক্রি করছে না, মজুত করেছে, সেটা আমরা আরও খবর নিয়ে সেই কাজটি আমরা করতে দিব না কোনোভাবে। জেলার 10টি উপজেলায় বিসিআইসি ডিলার রয়েছেন 117 জন। মুন্সিগঞ্জে পদ্মার আগ্রাসনে টঙ্গীবাড়ি উপজেলার জোড়া সেতুর অ্যাপ্রোচ ভেঙে 3 ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে কয়েক হাজার মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ তাদের। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো বেয়ে। চলাচলের একমাত্র পথ হওয়ায় দুর্ভোগের শেষ নেই মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার 3টি ইউনিয়নের বাসিন্দাদের। পদ্মার আগ্রাসনে 3 সপ্তাহ ধরে এই দুর্ভোগ পোয়াচ্ছেন তারা। ব্রিজের গোড়ায় বালু ফেলে দায়িত্ব শেষ কর্তৃপক্ষের, নেই কোনো কার্যকরী পদক্ষেপ, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। মাটিমুটি সব সরে যাওয়াতে যাইতে খুব কষ্ট, পানি সোতে ভাঙ্গাচিরা ব্যাগ বিনাশ হয়ে গেছে গা। সাগর ভিতরে আমার এই বাইচা জায়গায় বালতি আর এলোগা আমরা ডেস্কি কয়েক বস্তা বালু ফেলে এরা জায়গা। এই আমগো এলাকার লোকজন যেই কষ্ট, একটা রুগী লয়ে আমগো ঘুরে যাইতে হয়। তবে অভিযোগ অস্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখানে সিসি ব্লক সহ অলরেডি টেন্ডার হয়ে গেছে, আমরা যে কোনো মুহূর্তে এই জাস্ট কাজ শুরু করব। প্রবল স্রোতে এই 2 সেতুর অ্যাপ্রোচ সড়ক
বিলীন হয়ে যাওয়ায় 18 গ্রামের মানুষ পড়েছেন মহাবিপাকে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসো দেশ গড়িয়ে জহির রায়হান গ্রন্থাগারের আয়োজনে দিনব্যাপী জেলার বিভিন্ন গ্রাম, মাঠ এবং নদীর ধারে 4000 তালবীজ রোপণ করা হয় বলে জানান আয়োজকরা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সম্মানিত প্রবাসী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে নিয়োগ আগমনকে সার্থক সফল করে তোলার লক্ষ্যে এগিয়ে আসুন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ। সফল হোক শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম শেখ হাসিনার আগমন। ৭৬তম জাতিসংঘ অধিবেশনে যোগদানে 19 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আগমনে সন্ধ্যা 6টায় নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। 24 সেপ্টেম্বর দুপুর 1টায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের সামনে শান্তি সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। আর লাগুডিয়া মেরিয়টে 24 সেপ্টেম্বর বিকেল 5টায় থাকছে ভার্চুয়াল প্রবাসী নাগরিক সংবর্ধনা। আপনারা সবাই আমন্ত্রিত। দেখছেন ভোরের সময়। প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে চট্টলা রাঙার আয়োজন করেছে 10 কিলোমিটার ম্যারাথন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, সিআরবি সেভ লাইফ এই স্লোগানকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের সিআরবি এলাকায় সিআরবিকে বাঁচানোর উদ্দেশ্যে প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজকে যে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে সেই ম্যারাথন দৌড় 10 কিলোমিটার ব্যাপী এই ম্যারাথন দৌড় চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই চট্টগ্রামের সিআরবি এলাকায় ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে এবং তাদের একটি বক্তব্য হচ্ছে চট্টগ্রামের যে সিআরবি এটি একটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা, যেখানে হাজার হাজার শতবর্ষী গাছ রয়েছে এবং সেই যদি এখানে একটি হাসপাতাল হয় তাহলে এই শতবর্ষী গাছগুলো কিন্তু কাটা পড়বে। এছাড়া পয়লা বৈশাখ বর্ষবরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু এই সিআরবির শিরিষতলায় অনুষ্ঠিত হয়। এছাড়া চট্টগ্রামে এখন আর তেমন কোনো উন্মুক্ত পরিবেশ দেখা যায় না, অনেকটা খোলা পরিবেশ দেখা যায় না যেখানে সাধারণ মানুষজন কিছুটা নিরিবিলিতে সময় কাটাবে। চট্টগ্রাম এমন একটি জায়গা হচ্ছে সিআরবি, সেক্ষেত্রে বেসরকারিভাবে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে আজকে কিন্তু প্রতীকী কর্মসূচির অংশ হিসেবেই সেভ সিআরবি সেভ লাইফ এই কর্মসূচির অংশ হিসেবে আজকে কিন্তু ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। 10 কিলোমিটার ব্যাপী যে ম্যারাথন দৌড় হচ্ছে সেই ম্যারাথন দৌড় নগরীর সিআরবি এলাকা থেকে শুরু করে টাইগার পাস হয়ে আবার কিন্তু এই সিআরবি এলাকায় হবে। এখন দ্বিতীয় রাউন্ডের কিন্তু দৌড় চলছে। 120 থেকে 140 জন আসলে ম্যারাথনবিদ আজকে কিন্তু এখানে অংশগ্রহণ করেছে শুধুমাত্র তাদের যে প্রতিবাদী যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আমরা জানি গত 1 থেকে 1.5 মাস ধরে চট্টগ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই সিআরবিকে রক্ষা করার জন্য কিন্তু আন্দোলন চলে আসছে নাগরিক সমাজের ব্যানারে। প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে প্রতিদিনই বিভিন্ন প্রতীকী কর্মসূচি করছে চট্টগ্রামে যারা বিভিন্ন সংগঠন রয়েছে, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের ব্যানারেও কিন্তু শুধুমাত্র এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবিকে রক্ষা করার জন্য কিন্তু আন্দোলন চলছে। তো সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে কিন্তু চট্টলা রানার্স এই একটি সংগঠনের ব্যানারে কিন্তু ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে, যে ম্যারাথন দৌড়ে 120 জন অংশগ্রহণ করেছে। মজার বিষয় হচ্ছে ম্যারাথন দৌড়ে কিন্তু বিভিন্ন বয়সী মানুষজন অংশগ্রহণ করেছে। 60 থেকে 70 জন বয়স্ক ব্যক্তিরা যেমন এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে, তেমনি তরুণরা অংশগ্রহণ করেছে, তরুণীরা অংশগ্রহণ করেছে। শুধুমাত্র সিআরবিকে বাঁচানোর প্রত্যয় ব্যক্ত করেই কিন্তু আজকে যে প্রতিবাদী কর্মসূচি এই প্রতিবাদী কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন। আপনারা দেখছেন 60 থেকে 70 বয়স্ক ব্যক্তিরা শুধুমাত্র
শুধুমাত্র এই সিআরবিকে রক্ষার আন্দোলনের অংশ হিসেবেই আজকে কিন্তু এই প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। যে ম্যারাথন দৌড় হচ্ছে এটি 10 কিলোমিটার ব্যাপী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডের দৌড় চলছে। প্রতি রাউন্ডে 2.5 কিলোমিটার দৌড় শেষ করে আবার সিআরবিতে এসে আবার কিন্তু নগরীর যে টাইগার পাস এলাকা রয়েছে রেডিসন ব্লু হোটেলের সামনে দিয়ে আবার দৌড়ে কিন্তু এই সিআরবি এলাকায় কিন্তু এই ম্যারাথন দৌড় শেষ হবে। আজকে আমরা দেখেছি সকাল থেকেই যারা উৎসুক ম্যারাথনবিদরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তাদের একটি বক্তব্য হচ্ছে আসলে ইটকাট পাথরের ভিড়ে আসলে কোথাও কিন্তু যে স্বস্তিভাবে পরিবার পরিজনকে নিয়ে বসে থাকার এতটুকু পর্যন্ত জায়গা নেই বন্দরনগরী চট্টগ্রামে। যে খোলামেলা জায়গাটুকু রয়েছে নগরীর যে সিআরবি এলাকা রয়েছে যেখানে প্রতিদিন সকাল 5:30 থেকে শুরু করে সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বয়সী মানুষজন আসে, ভোরের যে হাঁটা, সবাই এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবির পরিবেশে কিন্তু থাকতে চায়। তো এই সিআরবিকে বাঁচানোর প্রত্যয় ব্যক্ত করে ভবিষ্যতে যাতে এই সিআরবিতে কোনো বেসরকারি হাসপাতাল হওয়ার মাধ্যমে এই প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি যাতে নষ্ট না হয় সেই প্রতীকী কর্মসূচির অংশ হিসেবেই আজকে এই ম্যারাথন দৌড় আয়োজন করা হয়েছে এবং আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এই ম্যারাথন দৌড়ের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর সিআরবি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে চট্টলা রানার আয়োজনে চলছে 10 কিলোমিটার ম্যারাথন দৌড়। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। মহামারী করোনায় বিধিনিষেধের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান। এই কারণে বিক্রি হয়নি ফুল। লোকসানের মুখে তাই ফুল চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ঝিনাইদহের কৃষকরা। গত 2 বছরের ব্যবধানে ফুল চাষ কমেছে অর্ধেকের বেশি জমিতে। কৃষি বিভাগ বলছে লকডাউন শিথিল হওয়ায় ফুল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দেয়া হচ্ছে প্রশিক্ষণ সহ নানা পরামর্শ। জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালিয়া গ্রামের মাঠ। 2 বছর আগেও এই গ্রামের মাঠে আবাদ হতো গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিউলাস, জারবেরা সহ নানা জাতের রং বেরঙের ফুল। কিন্তু সেই জমিতে এখন আবাদ করা হচ্ছে ধান, মরিচ, পটল সহ নানা জাতের সবজি। একই দৃশ্য পার্শ্ববর্তী ইকরা ও গান্না গ্রামের মাঠেও। কৃষকরা বলছেন গত 2 বছর দফায় দফায় লকডাউনের কারণে বিক্রি হয়নি উৎপাদিত ফুল। জমিতেই নষ্ট হয়েছে কষ্টের ফসল। বারবার লোকসানের মুখে পড়ে তাই অন্য আবাদে ঝুঁকছেন তারা। এ অবস্থায় ফুলের আবাদ বাড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন চাষিরা। এক বুয়ায় 30,000 টাকা লস। করোনার ভিতরে বেচা কিনা হয়নি, এই কারণে সে ভুইতার ফুলের চাষ করি না করে এখন ধানের চাষ করছি। গতবার এই লকডাউনের কারণে এই ফুলের চাষটা এবার এখানে করিনি, সবাই লস খেয়ে গিয়েছে, যার কারণে এবার এই ক্ষীরে অন্য চাষগুলো করছে। ফুল মনে করেন যে কেউ বেচা বিক্রি করতে পারেনি, আর ফুলে লস করার কারণে ফুল আর এখন কেউ করে না। কৃষি বিভাগ বলছে লকডাউন শিথিল হওয়ায় ফুল চাষ বাড়াতে বাজার ব্যবস্থাপনার পাশাপাশি কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। বাজারজাতকরণের সময় স্থানীয় পাইকার বা খাজনার একটি বিষয় ছিল, সেগুলো মওকুফ করা হয়েছে এবং কৃষক ভাইদেরকে আমরা বিভিন্ন সময় প্রশিক্ষণ দিচ্ছি। বিভিন্ন সংগঠন, বিভিন্ন এনজিও এখানে এগিয়ে এসেছে, সেখানে আমরা নিজেরা যে তাদের পাশে থেকে প্রদর্শনী, তাদের মাঠ পরিদর্শন করা হচ্ছে এবং সার্বিকভাবে তাদেরকে এই ফুল চাষে আগ্রহী করে গড়ে তোলা হচ্ছে। 2019 সালে জেলার 6 উপজেলায় ফুলের আবাদ হয়েছিল 382 হেক্টর জমিতে। 2020 সালে তা কমে 170 হেক্টরে এবং চলতি বছরে নেমে দাঁড়িয়েছে 130 হেক্টরে। সময় সংবাদ, ঝিনাইদহ। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে মাওয়া মৎস্য আড়তে ইলিশের বিশাল পসরা। জেলের জালে পদ্মায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, তাই ইলিশে ভরে যাচ্ছে আড়তগুলো। পদ্মার রূপাল ইলিশের স্বাদ নিতে ছুটির দিনে নানা অঞ্চলের ক্রেতারা ভিড় করছেন সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জাফর, আপনি যেমনটি বলছিলেন যে এই রূপালী ইলিশে কিন্তু সয়লাভ হয়ে গেছে পদ্মা তীরের এই মাছের হাটটি, এবং এই হাট থেকে কিন্তু আজকে প্রচুর ক্রেতা রাজধানী ঢাকা সহ নানা অঞ্চল থেকে যে ক্রেতারা এসছেন, কিন্তু এখানে কিন্তু ইলিশের যে এত বড় বড় পসরা সেগুলো কিন্তু মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে এবং পাইকারি বেচা কেনা কিন্তু আজকে চাহিদা বেশি থাকবার কারণে 1300 টাকা পর্যন্ত বড় ইলিশ বেচা কিনা হচ্ছে এবং 1 কেজি ওজনের ইলিশ কিন্তু বেচা কিনা হচ্ছে 1100 টাকা এবং ছোট ধরনের ইলিশ কিন্তু 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে পদ্মার ইলিশের বাইরে কিন্তু প্রচুর উপকূলীয় ইলিশের আমরা পসরা দেখতে পাচ্ছি এবং এখানে যে মিষ্টি
মিষ্টি পানিতে মাছ আসতে শুরু করেছে এই ইলিশ, এবং সেখানে কিন্তু পদ্মায় জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরছে। তবে তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু অপেক্ষাকৃত কম ইলিশ তারা ধরতে পারছেন। এবং আগামী, আপনি জানেন যে আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এই যে 22 দিন ধরে ইলিশ ধরা নিষিদ্ধ, যে প্রধান প্রজনন সময়ের জন্য সরকার যে ঘোষণাটি দিয়েছে, সেই কারণে কিন্তু এর আগেই অনেকে ইলিশ কেনবার চেষ্টা করছেন। এবং সে কারণে কিন্তু আমরা দেখছি সারি সারি গাড়ি কিন্তু বাইরে অপেক্ষা করছে, সেখান থেকে নানা অঞ্চলের মানুষ ইলিশ কিনে নিচ্ছেন এবং তারা চাচ্ছেন যে এই নিষিদ্ধ সময়ের আগেই ইলিশ কিনে নেবার। এবং সে কারণে কিন্তু আজকে ছুটির দিনে প্রচুর ক্রেতার ভিড়, এবং এখানকার যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে চাহিদা বেশি থাকবার কারণে দাম বেড়েছে, কিন্তু যারা ক্রেতা তারা বলছেন যে সিন্ডিকেট করে কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন ইলিশের যে ভরা মৌসুম, সেই মৌসুমের মধ্যে কিন্তু এত দাম বেশি হবার কথা নয়। এবং এখানে কিন্তু পদ্মার ইলিশের চাইতে উপকূলীয় ইলিশও কম নয়। এখানে অনেক যে ক্রেতা তারা কিন্তু এই উপকূলীয় ইলিশকে পদ্মার ইলিশ চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু ক্ষুব্ধ হচ্ছেন ক্রেতারা এবং তারা পদ্মা পাড়ে আসছেন পদ্মার ইলিশ কেনবার জন্যে, কিন্তু সেখানে পদ্মার ইলিশের জায়গায় উপকূলের ইলিশ দিয়ে দেওয়ার বিষয়গুলো কিন্তু তারা ভালোভাবে দেখছেন না। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। এই আপনি জানেন যে এই যে 2 ঘন্টার যে ভোরের হাট, সেখানে কিন্তু 2000-এর বেশি মানুষের কর্মসংস্থান, এবং তাদের নিয়ে স্থানীয় প্রশাসনের কিন্তু অনেক দায়িত্বশীল ভূমিকার বিষয় রয়েছে, যে তারা যাতে ক্রেতাদের না ঠকাতে পারেন এবং পদ্মার ইলিশ যারা কিনতে চাচ্ছেন তাদেরকে যেন পদ্মার ইলিশই দেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু আলোচিত হচ্ছে। এবং এখানে যে 10,064 জন নিবন্ধিত জেলে রয়েছে, এই জেলেদের ব্যাপারেও কিন্তু এই যে 22 দিন যে ইলিশ ধরা, বেচা কেনা, বাজারজাত, মজুদ যে সব কিছু নিষিদ্ধ করা হয়েছে, সেই সময় কিন্তু তাদের সরকারিভাবে বরাদ্দ, খাদ্য বরাদ্দের ব্যাপারটিও কিন্তু রয়েছে, এখানকার প্রশাসন বলছেন। এবং এখানকার যে কারেন্ট জাল, সেটির কিন্তু এখনো নিষিদ্ধ থাকলেও সেগুলো বন্ধ করা হয়নি। এখানে কিন্তু কয়েকশো কারেন্ট জাল ফ্যাক্টরিতে বিপুল কারেন্ট জাল উৎপাদন হচ্ছে এবং সেগুলি কিন্তু বাইরে চলে আসছে। এবং অসৎ জেলেরা কিন্তু এই কারেন্ট জাল নিয়ে প্রস্তুতি নিচ্ছে যে এই নিষিদ্ধ সময়ে পদ্মা থেকে ইলিশ ধরবার। এবং প্রধান প্রজনন সময়টিতে আপনারা জানেন যে গেল বছর হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা হয়েছিল এবং রাত দিন কিন্তু তারা এই ইলিশ শিকারের যে অপচেষ্টা চালিয়েছে। এবং তখন কিন্তু মা ইলিশ যে রক্ষা অভিযান, সেটি অনেকই চ্যালেঞ্জ হয়ে যায়। এবং পরবর্তীতে কিন্তু জাটকা যে নিধন অভিযান, নিধন রোধ অভিযান, সেটিও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে এই কারেন্ট জালের কারণে। আর মুন্সিগঞ্জ কিন্তু এই অবৈধ কারেন্ট জাল সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে। এবং সে কারণেই কিন্তু যারা মৎস্যজীবী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা বলছেন যে এই কারেন্ট জাল ফ্যাক্টরিগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। তো এই ছিল মুন্সিগঞ্জের পদ্মা তীরের ইলিশের হাটের সবশেষ খবর। জাফর। মুন্সিগঞ্জের মাওয়া থেকে পদ্মার ইলিশের বেচা বিক্রির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। 220 মিটারের একটি সেতু পাল্টে দিয়েছে বান্দরবানের দুর্গম এলাকার প্রায় 7,000 মানুষের জীবনযাত্রা। যেখানে যেতে আগে সময় লাগতো কয়েক ঘন্টা, এখন লাগছে মাত্র কয়েক মিনিট। এলাকাবাসী জানান, উদ্বোধনের আগেই সেতুটি ব্যবহার করতে পেরে ইতোমধ্যে সুফল পেতে শুরু করেছেন তারা। বান্দরবান থেকে NI জাকিরের তথ্য ছবিতে রিপোর্ট। বান্দরবান সদর উপজেলার রেইচা গোয়ালিয়া খোলা এলাকায় সাঙ্গু নদীর ওপর LGD তৈরি করেছে 220 মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ। চলতি বছরেই নির্মাণ কাজ শেষ হয়েছে। স্থানীয়রা জানান, আগে নদী পার হয়ে চলাচল করতে হতো 20টি গ্রামের প্রায় 7,000 মানুষকে। নৌকায় যাতায়াতের সময় ও খরচ লাগতো অনেক বেশি। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া আসা ও রোগীদের নিয়ে ভোগান্তি হতো সবচেয়ে বেশি। সেতুটির কারণে দূরত্ব কমেছে 15 কিলোমিটার। ব্রিজটা হওয়ার পর থেকে বিভিন্ন মানুষজনের যাতায়াত সুবিধা হয়েছে। ব্রিজ যখন হয়েছে, ব্রিজ যদি মাল আনি দেয়, আমরা এখান থেকে নোয়াখালী পর্যন্ত, ঢাকা, সিলেট, মাগুরা, টান্নাপ, ওইসব জায়গায় মাল নিয়ে যাইতেছি আর কি। বর্ষা হলে আমরা স্কুলে যেতে পারতাম না, এখন ব্রিজে খুব সুবিধা হলো। এখন আমরা এই ব্রিজটা পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেক সহজে কম সময়ের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছতে পারি। হঠাৎ করে ফোন দিলে মতো অ্যাম্বুলেন্স গাড়ি, যে কোনো সুবিধা যাতে গাড়ি আমরা ফোন দিলে মতো চলে আসে, আমাদের যাওয়ার মতো সুযোগ হয়ে গেছে।
13,50,00,000 টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় 2016 সালে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় চলতি বছরের জুনে। মানে পিএমইতে রিপোর্ট করেছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন সদয় হবেন বা যখন উনি তারিখ নির্ধারণ করবেন সেই মোতাবেক আমরা এটা উদ্বোধন করব। সেতুটি ঘিরে দোকানপাট গড়ে ওঠায় কর্মসংস্থান হয়েছে অনেকের। সামনের দিনগুলোতে আশেপাশের জনপদের উন্নয়নের আশার আলো দেখছেন স্থানীয়রা। সময় সংবাদ, বান্দরবান। 2015 সালের ফেব্রুয়ারিতে পূর্ব লন্ডন থেকে সিরিয়ায় পাড়ি দিয়ে আইএসএ যোগ দেওয়া 3 ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীর একজন শামীমা বেগম। আইএসএ যোগ দিয়ে গ্লানিভূতে ভুগছেন তিনি। কাজ করতে চান সন্ত্রাসবাদ দমনে, তবে তাকে না ফেরাতে বেশ কঠোর অবস্থানে রয়েছে ব্রিটিশ সরকার। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। 15 বছর বয়সে সিরিয়ায় পালিয়ে গিয়ে আইএসএ যোগ দেওয়ায় অনুতপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম সরকারের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে ব্রিটেন সরকারকে সহায়তা করতে তাকে দেশে ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তবে শামীমার বিষয়ে বেশ কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাজ্য সরকার। আইএসএ যোগ দেওয়ার সময় অপ্রাপ্তবয়স্ক ও বর্তমান পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী। যেহেতু শামীমা বেগম একজন অপ্রাপ্তবয়স্ক ছিলেন এবং উনার যে বক্তব্যগুলো আইটিভিতে প্রচারিত হয়েছে, আমার মনে হয় যে এই বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাবিদ শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল করেন। আদালতের রায়ও ছিল শামীমার বিরুদ্ধে। এদিকে শামীমা বেগমের অন্যায়ের জন্য ক্ষমা চেয়েছেন তার 60 বছর বয়সী বৃদ্ধ বাবা আহমেদ আলী। শামীমার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামে। বাংলাদেশে প্রবেশে তাকে কোনো অনুমতি দেওয়া হবে না বলে গেল বছর স্পষ্টভাবে জানিয়ে দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে তিনি সিরিয়ায় একটি শরণার্থী শিবিরে আছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জার্মানিতে 20তম জাতীয় নির্বাচনের দুদিন আগে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন সোশ্যাল ডেমোক্রেটিক দল এসপিডির ওলাফ শলজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ক্ষমতাসীন সরকার সিডিইউর আরামিন লাশেত। দেশটির সর্বশেষ জরিপে কে হতে পারে রাষ্ট্রের সর্বময় কর্তা? জার্মানি থেকে সেই খবর জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আর মাত্র 48 ঘন্টা পরেই জার্মানিতে শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। দেশটির বড় বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছোটখাটো দলগুলো ভোটারদের কাছে নানাভাবে ভোট চাইছেন। তবে দেশটির বিভিন্ন জরিপ বলছে এবারের নির্বাচনে চ্যান্সেলর পদে শুরু থেকেই এখনো এগিয়ে আছেন সোশ্যাল ডেমোক্রেটিক দল এসপিডির ওলাফ শলজ। রাজনৈতিক দল হিসেবেও 25% এগিয়ে বর্তমান ভাইস চ্যান্সেলরের দলটি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ক্ষমতাসীন সরকার সিডিইউর আরমিন লাশেত। সর্বশেষ জরিপ বলছে ম্যার্কেলের এই দলটি 22% ভোট পেতে পারে। চ্যান্সেলর পদে তাদের দুজনের সঙ্গে সবুজ দল থেকে চ্যান্সেলর পদপ্রার্থী আনালেনা বেয়ারবক সমান তালে পাল্লা দিয়ে লড়াইয়ের আভাস দিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটাররা বলছেন এবারের নির্বাচনের ফলাফল হবে চমকে ভরা। রাজনৈতিক দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন অনেকেই। আমার মনে হয় যে এখানে যদি লিবারাল কোনো পার্টি জয় করে তবে ভবিষ্যতে বাংলাদেশি সহ বিদেশি যারা আছেন তাদের জন্য ভালো হবে। দেশটির প্রবীণ ভোটারদের পাশাপাশি নবীন ভোটারদের মতে সবুজ দল হিসেবে বিশ্বের জলবায়ু ও প্রকৃতিকে বাঁচাতে কাজ করছে। তাই প্রকৃতি ও গণতন্ত্রে বিশ্বাস করে এমন দলই এবারের জাতীয় নির্বাচনে জয়লাভ করবে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব একটি বড় সমস্যা। এক্ষেত্রে সবুজ দল এ বিষয়ে সচেতন রয়েছে। এছাড়া দলটি অভিবাসন বান্ধব একটি দল। তারা তরুণদের অগ্রাধিকার নিয়ে কাজ করে। জার্মানির জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী 598টি আসনের অর্ধেক অর্থাৎ 299টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন, আর বাকি অর্ধেক সদস্য নির্বাচিত হবেন সারা দেশে দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসেবে। নতুন এক পরিসংখ্যানে দেখা গেছে এই মুহূর্তে নেতৃত্বের গুণাবলীতে এগিয়ে আছেন এসপিডি দলের চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলজ। আবার আন্তরিকতা কিংবা মানবিকতার গুণে এই মুহূর্তে সবার উপরে অবস্থান করছে সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেত। সব মিলিয়ে কে হাসবেন বিজয়ের শেষ হাসি সেটি জানা যাবে আগামী 27 সেপ্টেম্বর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
আকাশ মেঘে ঢাকা, ঝিরিঝিরি বৃষ্টি, সাথে শীতল হাওয়া। এ যেন জানান দিচ্ছে শীতের আগাম বার্তা। স্পেনে গ্রীষ্ম মৌসুম শেষ, এখন শুরু হবে শীতের পালা। তবে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের গ্রীষ্মকালই পছন্দ বেশি। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্যচিত্রে রিপোর্ট। স্পেন সহ ইউরোপের দেশগুলোতে এরই মধ্যে বেশ ঠান্ডা পড়েছে। মাদ্রিদেও এর ছোঁয়া লেগেছে। ঘর থেকে বের হওয়া মানুষের প্রায় সবাই এখন শীতের কাপড় পরছে। অন্যান্য বছরের তুলনায় মহামারী করোনার কারণে ঠান্ডাজনিত রোগের বিষয়ে মানুষ এখন অনেকটাই সচেতন। তাই শীতের শুরুতেই তাদের মাঝে আগাম সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তবে স্প্যানিশদের রৌদ্রোজ্জ্বল তপ্ত মৌসুমি বেশি পছন্দের। শীত এলেই মানুষ ঘরমুখ হয়ে যায়। রাস্তাঘাট, শপিং মল, বার ও রেস্তোরাঁগুলো অনেকটা জনশূন্য হয়ে পড়ে। El frío está bien, pero prefiero el calor porque cuando es invierno y দেশটির ফলমূল, শাকসবজি ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশি ব্যবসায়ীরা শীত এলে অনেকটাই বেকায়দায় পড়েন। আমাদের সকালবেলা উঠতে অনেকই কষ্ট হয়। এখন আবার ঠান্ডা দিন আসছে, এই ঠান্ডার জন্য আমাদের অনেক কাপড় চোপড় পরে বাইরে হইতে হয়। গরম হলে এত বেশি কিছু কষ্ট হয় না, কাজে সহজে যাওয়া যায়। জীবন সংগ্রামে বেঁচে থাকার লড়াইয়ে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা বলছেন, প্রকৃতির স্বরূপ ও বিরূপ সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করে যাচ্ছেন তারা। সময় সংবাদ, স্পেন। সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত মন্স সালেভ উপত্যকা। এই উপত্যকা ফ্রান্সের অন্তর্ভুক্ত হলেও সুইজারল্যান্ডের জেনেভায় ঘুরতে আসা পর্যটকদের অধিকাংশই ভূপৃষ্ঠ থেকে 4500 ফুটের বেশি উঁচু উপত্যকাটিতে ভিড় করেন। সুইজারল্যান্ডের জীবনযাত্রা অনেক ব্যয়বহুল হওয়ায় সেখানকার অনেক অধিবাসী দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করেন। আর এর নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ করে পর্যটকদের। সুইজারল্যান্ডের সীমান্তবর্তী এই উপত্যকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। মন্সলেভ উপত্যকা ফ্রান্সের অন্তর্ভুক্ত হলেও সুইজারল্যান্ডের জেনেভায় ভ্রমণ করতে আসা পর্যটকদের অধিকাংশই এই উপত্যকা বেড়াতে আসেন। জেনেভা থেকে আঁকাপাকা পাহাড়ি পথ অতিক্রম করেই এর চূড়ায় আরোহণ করতে হয়। উপরে ওঠার সময় পাহাড়ি আঁকাপাকা পথের দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো। উপরে ওঠার সময় একদল শিক্ষার্থীদের শারীরিক কসরত করতে দেখা গেছে। ব্যবহারিক শিক্ষা ও বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন আয়োজন করা হয়ে থাকে বলে জানা গেছে। স্থানীয় অধিবাসীরা বলেছেন, সুইজারল্যান্ডের জীবনযাত্রা ব্যয়বহুল হওয়ায় তারা এই সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন। পাশাপাশি তারা এটাও বলেছেন, করোনার প্রভাব এখানেও পড়েছে। আর উপত্যকার উপরে উঠতে গিয়ে পাশে গবাদি পশুর বিচরণ দেখা গেছে। তাদের গলায় বিশেষ এক ধরনের ঘণ্টা ঝুলানো হয়েছে, যাতে এই পশুগুলো হারিয়ে না যায়, সেজন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই উপত্যকার সৌন্দর্যে মুগ্ধ সাধারণ মানুষ। 4500 ফুট উপরের মন্সলেভ উপত্যকার চূড়া এটি ফ্রান্সের অন্তর্ভুক্ত হলেও এখান থেকে জেনেভার পুরো শহর দেখা যায় এবং সেই সাথে লেকও দেখা যায়। সাধারণ মানুষের কাছে তো বটেই, যারা পাহাড় চড়তে ভালোবাসেন তাদের কাছে এই উপত্যকার সৌন্দর্যের আকর্ষণ আলাদা গুরুত্ব বহন করে। সুইজারল্যান্ডের সীমান্তবর্তী এলাকার ফ্রান্সের অন্তর্গত মন্সলেভ উপত্যকা থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। আয়ারল্যান্ডে এই প্রথম কোনো বাংলাদেশি শিক্ষিকা হিসেবে নিয়োগ পেলেন দেশটির নামকরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে। ডাবলিনের লুকানে সেন্ট জোসেফ কলেজে ইংরেজি ও ইতিহাস বিভাগে শিক্ষকতা শুরু করেছেন বাংলাদেশি আইরিন জাহান নিশা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। ইউরোপের অন্য দেশগুলো বা প্রতিবেশী দেশ ইংল্যান্ডে বাংলাদেশিদের বসবাস শুরুর বহু পরে আয়ারল্যান্ডে বাংলাদেশিরা বসতি গড়ে। বর্তমানে যেসব বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন তারাই প্রথম প্রজন্ম। দেশটির মূলধারার অনেক প্রতিষ্ঠানে বাংলাদেশিরা পিছিয়ে থাকলেও ধীরে ধীরে এখন সে ধারা পরিবর্তন হচ্ছে। আয়ারল্যান্ডে নতুন প্রজন্মের বাংলাদেশিরা বিভিন্ন প্রতিষ্ঠানে বেশ সুনামের সাথেই কাজ করলেও এতদিন দেশটির স্কুল কলেজে বাংলাদেশি কোনো শিক্ষিকা ছিল না। এই প্রথম ডাবলিনের লুকানে নামকরা একটি কলেজ সেন্ট জোসেফে ইংরেজি ও ইতিহাস বিভাগের শিক্ষকতা শুরু করছেন বাংলাদেশি তরুণী আইরিন জাহান নিশা। আলহামদুলিল্লাহ, আজকে আমি কলেজে স্টাফ মেম্বার হিসেবে ফিরে আসতে পারছি এবং আমার
এটাই সবচেয়ে খুশি আমি এটা নিয়ে যে আমি একটা স্পেস ক্রিয়েট করতে পেরেছি। সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত বাবা মাও। এখানে বেড়ে ওঠা অন্য ছেলেমেয়েরাও এতে অনুপ্রাণিত হবেন বলে মনে করেন তারা। আমরা বাবা মা হিসেবে অনেক হ্যাপি তার এই সাফল্যের জন্য। বিদেশের মাটিতে কর্মক্ষেত্রে নতুন এ ধারাকে আগামী দিনে বাংলাদেশ কমিউনিটির ছেলেমেয়েদেরকেও উৎসাহিত করবে, এমনটাই মনে করেন এখানের বাংলাদেশিরা। এই নিশার অ্যাচিভমেন্টের মাধ্যমে তারা অনুপ্রাণিত হবে। আইরিন জাহান নিশা সেন্ট জোসেফ কলেজ লুকানে ইংরেজি শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়াতে আমরা বেশ উচ্ছ্বসিত। যে সেন্ট জোসেফ কলেজ থেকে পড়ালেখা শিখেছেন সেই সেন্ট জোসেফ কলেজেই শিক্ষকতা শুরু করছেন বাংলাদেশি এই তরুণী, যিনি ইউনিভার্সিটি কলেজ ডাবলিন থেকে ইংরেজি ও ইতিহাস বিভাগে পড়ালেখা সম্পন্ন করেছেন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মুঠোফোন, ট্যাব, ক্যামেরা, হেডফোন সহ সব ধরনের ডিভাইস চার্জ করার জন্য সার্বজনীন বা এক ধরনের চার্জার বানাতে টেক প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করবে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ইইউ কমিশনের উত্থাপিত প্রস্তাবে এ নিয়ে নতুন নিয়ম জারির কথা জানিয়েছে জোটটি। পরিবেশ রক্ষার পাশাপাশি খরচ বাঁচানো ও অপচয় রোধেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে টেক জায়ান্ট অ্যাপল। বাজারে বিভিন্ন স্মার্টফোনের বিভিন্ন রকমের চার্জার রয়েছে। নানা আলোচনা সমালোচনার মুখে ইউরোপের দেশগুলোতে বর্তমানে চার্জারের ধরনের সংখ্যা 30 থেকে 3-এ এসে ঠেকেছে। ইউরোপীয় কমিশনের জরিপ অনুযায়ী বাজারে ইউএসবি মাইক্রোবি, ইউএসবি-সি ও লাইটনিং কানেক্টর বা চার্জার বিক্রি হয়ে থাকে। নতুন মডেলের আইপ্যাড ও ম্যাকবুকে ইউএসবি-সি চার্জার পোর্ট ব্যবহার করা হলেও অ্যান্ড্রয়েডের বেশিরভাগ মুঠোফোনে ইউএসবি মাইক্রোবি চার্জার ব্যবহৃত হয়। এ নিয়ে ব্যবহারকারীদের ক্ষোভ বেশ পুরানো। এ অবস্থায় শুধু মুঠোফোন নয়, সব ধরনের স্মার্টফোন, ট্যাব, ক্যামেরা, হেডফোন, পোর্টেবল স্পিকার, ভিডিও গেম ডিভাইস সহ সব ধরনের ডিভাইসে একটিমাত্র চার্জার রাখার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। প্রস্তাবে বলা হয়, এখন থেকে ইউএসবি-সি কানেক্টরকে সার্বজনীন চার্জার হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা হবে। ইউর প্রস্তাব অনুযায়ী এক চার্জারেই সব ডিভাইস চার্জ করা যাবে। সেক্ষেত্রে গ্যাজেটের সঙ্গে আর চার্জার থাকছে না, কিনতে হবে আলাদাভাবে। অপচয় কমানো ও পরিবেশ রক্ষায় এ প্রস্তাব বলে জানায় ইউ কমিশন। চার্জার নিয়ে আমাদের বেশ বিড়ম্বনায় পড়তে হয়। দেশের বাইরে গেলে আমাদের সবসময় দুটো চার্জার রাখতে হয়। আমরা এই সমস্যার সমাধানই করতে চাচ্ছি। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ব্যবহারকারীদের বছরে মোট 25 কোটি ইউরো বাঁচার কথা বলা হলেও প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল বলছে এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা। প্রস্তাবটির বিরোধিতা করে অ্যাপল বলছে, এক ধরনের চার্জিং কানেক্টর রাখার আইন হলে নতুন নতুন উদ্ভাবন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। ইউ কমিশনের নতুন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বেশিরভাগ সাধারণ মানুষ। অনেকেই আবার এর বিরোধিতাও করেছেন। এটা অসাধারণ সিদ্ধান্ত। অ্যাপলের নিজস্ব চার্জার বিক্রি করে তারা অনেক টাকা আয় করেছে। আমি মনে করি সব ডিভাইসের একটি চার্জার থাকা উচিত। আমি মনে করি অ্যাপলের নিজস্ব চার্জার বানানোর অধিকার রয়েছে, এটা তাদের স্বকীয়তা। আইন পাশের পর 2 বছরের মধ্যে সব প্রযুক্তি প্রতিষ্ঠানকে সার্বজনীন চার্জার ব্যবহারে বাধ্য করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। ওমর ইনান, সময় সংবাদ। 30,000 কেজি ওজনের একটি মৃত তিমি ভেসে এসেছে ভারতের মহারাষ্ট্রের ভাসাই এলাকার সমুদ্র সৈকতে। আটকে পড়া তিমিটি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। লম্বায় 40 ফুট দীর্ঘ, ওজন 30,000 কেজি, এমন এক দানবীয় তিমি দেখে অবাক হয়ে গেছিলেন মহারাষ্ট্রের সাগরপাড়ের সাধারণ মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার থেকেই নিজ চোখে প্রাণীটিকে দেখতে সমুদ্র সৈকতে ভিড় করছেন অনেকে। তিমির মরদেহ ভেসে আসায় বিপাকে পড়েন আশপাশের বাসিন্দারা। মরদেহ কিছুক্ষণ সাগর পাড়ে থাকার পরেই তা পচতে শুরু করে, যাতে ভীষণ দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে এলাকায় থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে বাসিন্দাদের। খবর পেয়ে বিশেষজ্ঞরা তিমিটির মরদেহ উদ্ধারে এসে জানান, সম্ভবত আরব সাগর থেকে ভেসে এসেছে এটি। তাদের ধারণা, আগস্টের মাঝামাঝি গভীর সমুদ্রে মৃত্যু হয়েছে তিমিটির। প্রশাসনিক কর্মকর্তারা জানান, এটি আকারে এতই বড় যে অন্য কোথাও নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। সে কারণে সৈকতেই কোথাও চাপা দেওয়া হবে একে। এরপর প্রায় 24 ঘন্টার চেষ্টায় একটি 5 ফুট গভীর ও 40 ফুট লম্বা গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয় তিমিটিকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বন্যপ্রাণীর আক্রমণে দিশেহারা ইতালির মানুষ। গত 1 বছরে দেশটিতে বন্যপ্রাণীর আক্রমণে 16 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 215 জন। প্রত্যন্ত অঞ্চল সহ রাজধানী রোমেও আশঙ্কাজনক হারে বেড়েছে বন্যপ্রাণীর আক্রমণ, যা ভাবিয়ে তুলেছে সবাইকে।
ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। আগে গ্রাম, পাহাড়ি এলাকা বা বনাঞ্চলে বন্যপ্রাণীর আক্রমণ ঘটলেও সম্প্রতি ইতালির বিভিন্ন শহরের প্রধান রাস্তায় বন্যপ্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমনকি রাজধানী রোমের রাস্তায়ও প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। দিনে দুপুরে রাস্তায় মানুষ ও যানবাহনের ভিড়ে শুকুর, কুকুর ও শিয়ালের সংঘবদ্ধ আক্রমণ দেখা গেছে। গত এক বছরে ইতালিতে 16 জনের মৃত্যু এবং 215 জন মারাত্মক আক্রান্ত হয়েছেন বন্যপ্রাণীর আক্রমণে। বিভিন্ন পার্ক, খেলার মাঠ, সমাধিস্থল ও সকালে প্রাতঃভ্রমণের সময় অনেকেই বন্যপ্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন। আসন্ন রোম সিটি কর্পোরেশন নির্বাচনে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলীয় প্রার্থীরা বিষয়টিকে বর্তমান মেয়রের ব্যর্থতা বলে প্রচারণা চালাচ্ছেন। তবে রোম সিটি কর্পোরেশনের মেয়র ভার্জিনিয়া রাজ্জি বিষয়টি আগামীতে গুরুত্বের সঙ্গে দেখবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। ইতালিতে বন্যপ্রাণীর শিকার, হত্যা, বিক্রয় ও বন্দী করা আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাওয়া ও খাদ্যাভাবে এসব প্রাণী লোকালয়ে এসে মানুষকে আক্রমণ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। খেলার খবর। এভারেস্ট প্রিমিয়ার লিগ ইপিএলে অংশ নিতে নেপাল গেলেন টাইগারদের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। ভোর 4:25 কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশ ছাড়েন তিনি। করোনার কারণে সরাসরি ঢাকা টু কাঠমান্ডুর ফ্লাইট বন্ধ, তাই কাতার হয়ে যেতে হচ্ছে তামিমকে। আসরে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন এই ড্যাশিং ওপেনার। বর্তমানে হাঁটুর চোটে রিহ্যাব প্রক্রিয়ায় আছেন তামিম। দীর্ঘদিন ধরে খেলেননি জাতীয় দলের জার্সিতে টি-20, তাই নাম সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ থেকে। তবে রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে খেলছেন ইপিএলে। টুর্নামেন্টে সতীর্থ হিসেবে পাচ্ছেন শহীদ আফ্রিদি, সিকান্দার রাজা, উপুল থারাঙ্গা, কেস্ট্রিক উইলিয়ামসের মতো তারকা ক্রিকেটারদের। শনিবার শুরু হচ্ছে এভারেস্ট প্রিমিয়ার লিগ। তামিমের দলের প্রথম ম্যাচ রোববার। আইসিসির নিয়ম অনুযায়ী আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দলকে 6 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে ওমানের বাবল থেকে সরাসরি চার্টার্ড ফ্লাইটে দুবাই গেলে কোয়ারেন্টাইন আইন শিথিল হতে পারে বলে মনে করেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে ইনজুরি পুনর্বাসনের অংশ হিসেবে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন তামিম ইকবাল, জানিয়েছেন চিকিৎসক। সেখানকার ফিডব্যাকের ওপরই নির্ভর করছে এই বাঁহাতির ভবিষ্যৎ। কোয়ারেন্টিন আর কোভিড-19 গত 1.5 বছরের প্রতিদিনকার জীবনের সবচেয়ে বেশি উচ্চারিত আর ব্যবহৃত শব্দযুগল। তবে বিশ্বব্যাপী ভ্যাকসিনেশন শুরু হয়ে যাওয়ায় কোভিড নিয়ে আলোচনা কমেছে কিছুটা, কিন্তু কোয়ারেন্টিন এখনও প্রাসঙ্গিক যে কোনো ভ্রমণের ক্ষেত্রে। আইসিসির টি-20 বিশ্ব আসরও বাদ যাচ্ছে না এসব থেকে। সামনের মাস থেকেই ওমান এবং দুবাইয়ে ডেরা বসাবে পৃথিবীর নানা প্রান্তের অসংখ্য ক্রিকেটার, স্টাফ, সংগঠক এবং কর্মকর্তারা। তাদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিবেচনায় সেখানেও থাকছে আলাদা আলাদা কোয়ারেন্টিন প্রোটোকল। আপাতত আমাদের কাছে যেটা ইনফরমেশন আছে, ওমানের এখান থেকে নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে, সবাইকে ভ্যাকসিনেশন সম্পন্ন করতে হবে, এবং ওখানে আমরা যতটুকু জানি যে 24 ঘন্টার একটা কোয়ারেন্টিন পিরিয়ডের কথা বলা আছে। 6 দিনের কোয়ারেন্টিনের একটা নির্দেশনা আইসিসি আপাতত সবাইকে দিচ্ছে। কিন্তু যে দলগুলো বাবল টু বাবল ট্রান্সফার হবে, অর্থাৎ যে দলগুলো কোনো বাইলেটারাল সিরিজ খেলছে, অর্থাৎ যারা বাবলের মধ্যেই আছে, তারা যদি চার্টার্ড ফ্লাইট ব্যবহার করে আইসিসির বাবলে ঢোকে, অর্থাৎ বাবল টু বাবল ট্রান্সফার হয়, তাহলে সেক্ষেত্রে তাদের 6 দিনের কোয়ারেন্টিন মওকুফ হতে পারে। বিশ্বকাপের দলে নেই তামিম ইকবাল, তবে ইনজুরি থেকে সেরে উঠে শুরু করেছেন স্কিল ট্রেনিং। বিসিবির মেডিকেল বোর্ডের দাবি, পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই ওয়ানডে অধিনায়ক খেলবেন এভারেস্টে। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলাটা এই পুনর্বাসন প্রক্রিয়ার কিন্তু একটা অংশ। এই খেলার মধ্যে বোঝা যাবে যে আসলে স্কিল এবং অন্যান্য বিষয়েও কতটুকু নিজেকে ম্যানেজ করতে পারছে, এবং এই খেলার ফিডব্যাকের উপর নির্ভর করে আমরা ওর পরবর্তী চিকিৎসার ব্যাপারে চিন্তা করব। দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে নেই পেসার আলামিন হোসেন এবং হাসান মাহমুদ। ইনজুরি থেকে সারতে তাদেরও চলছিল পুনর্বাসন। তবে দুজনের ব্যাপারে দুরকম খবর শোনালেন দেবাশিস চৌধুরী। আলামিন হোসেন ওর পুনর্বাসন প্রক্রিয়ার প্রায় শেষ পর্যায়ে আছে। হাসান মাহমুদের ব্যাপারে বলতে গেলে পরীক্ষা নিরীক্ষায় খুব একটা বড় কোনো সমস্যা আমরা পাইনি। তো এখন যেটা আমরা মনে করছি, ওর একটা প্রপার বায়োমেকানিক্যাল বোলিং অ্যাসেসমেন্ট দরকার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও বিকেএসপিতে ফিরলেন মুশফিকুর রহিম। 3 দিনের জন্য ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে দীক্ষা নিচ্ছেন দেশসেরা ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে টি-20তে নিজের স্ট্রাইক রেট বাড়ানোর সঙ্গে নতুন কিছু শট নিয়েও কাজ করছেন মুশি।
নিউজিল্যান্ড সিরিজের পর প্রায় ৩ সপ্তাহের ছুটি পেয়েছে ক্রিকেটাররা, কিন্তু হোম অফ ক্রিকেটে প্রতিদিনের ব্যস্ততা দেখে তা বোঝা দায়। মুশফিক মাহমুদুল্লাহ, তামিম সৌম্যদের পদচারণায় মুখর মিরপুর স্টেডিয়াম। প্রতিদিনই ব্যক্তিগত অনুশীলনে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছেন ক্রিকেটাররা, কাজ করছেন ঘাটতির জায়গাগুলো নিয়ে। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ব্যাটারদের পারফরম্যান্স বাড়িয়েছে উদ্বেগ। ফরম্যাট অনুযায়ী কঠিন উইকেটে নিজেদের সবটুকু দিতে পারেননি অনেকেই, আর সে কারণেই এই বাড়তি মনোযোগ। দুটো সিরিজ মিস করা মুশফিক নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও ছিলেন না চেনা রূপে। কিউইদের বিপক্ষে ৫ ম্যাচে ১৩ গড়ে করেছেন ৩৯ রান। আন্তর্জাতিক টি-20তে মুশফিকের স্ট্রাইক রেট ১১৫। সেখানে নিউজিল্যান্ড সিরিজে তার গড় স্ট্রাইক রেট ছিল ৫০। বিশ্বকাপের আগে যা শুধু মুশফিক না, সংশ্লিষ্ট সবার জন্যই চিন্তার। ব্যাটটা যখন কথা শোনে না, ক্রিকেটাররা ফিরে যান নিজেদের নির্ভরতার কাছে। মুশফিকের কাছে গুরু নাজমুল আবেদিন ফাহিম তেমনই এক বটবৃক্ষ। সবশেষ সিরিজে ব্যাটের সঙ্গে সংযোগ ছিল না মনপুত, তাই ভুল শোধরাতে মুশফিক ফিরে গেলেন তার আতুর ঘরে। ৩ দিন কাজ করবেন বিকেএসপির প্রধান কোচ ও নিজের ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে। টি-20 মানে পাওয়ার হিটিংয়ের সাথে ইম্প্রোভাইজেশন। মুশি কাজ করছেন এই ফরম্যাটে নিজের স্ট্রাইক রেট বাড়ানো নিয়ে, সঙ্গে কিছু নতুন শটও আয়ত্তে আনার চেষ্টা করছেন। সবকিছু ঠিকঠাক মতো চললে বিশ্বকাপে হয়তো নতুন ধাঁচের ব্যাটিংয়ে দেখা যাবে এই অধ্যাবসায়ী ক্রিকেটারকে। মুশফিকের প্রস্তুতি পর্ব শুধু অনুশীলনেই সীমাবদ্ধ থাকছে না। চট্টগ্রামে ৪ দিনের ম্যাচ খেলছে এইচপি এবং এ দল। মধ্যপ্রাচ্যে উড়াল দেওয়ার আগে এ দলের হয়ে 2টি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে মুশফিকের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। নাজমুল হাসান পাপন ছাড়া বিসিবির সভাপতি পদে অন্য কাউকে কল্পনাও করা যায় না। অন্তত বোর্ডের বড় একটা অংশের ভাবনা এমনই। বিসিবি পরিচালক জালাল ইউনুসের মতে এবারও সভাপতি হিসেবে নির্বাচিত হবেন নাজমুল হাসান। বিকল্প শক্তির উত্থান নিয়ে মোটেও চিন্তিত নন বোর্ডের এই প্রভাবশালী পরিচালক। মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। প্যানেলটা দিলে হয় কি, আর কেউ দাঁড়াই না, আনকন্টেস্টেড হয়ে যাচ্ছে। এবার তো প্যানেলই নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপনের কাজের শেষ নেই। দল সম্পর্কিত অনেক কিছুই তার মতামত ছাড়া হয় না। বিসিবি সভাপতি ক্রিকেট অপারেশনস কিংবা নির্বাচক প্যানেলকেও দিক নির্দেশনা দেন প্রতি মুহূর্তে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তার উপর নির্ভরশীলতা স্পষ্ট। সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথা নির্বাচনী কৌশলের অংশও হতে পারে, তবে সত্যি সত্যি চেয়ারটা ছাড়তে চাইলেও পারছেন না এখনই। পাপনকে কেন্দ্র করেই পরিকল্পনা বোর্ডের প্রভাবশালীদের। ওনাকে ছাড়া কি ইলেকশন হবে নাকি? ওনাকে নিয়ে আমরা করতে চাই। আমরা তো চাইবো উনি থাকুক। উনি গত 2টা টার্ম উনি সফলভাবে উনি বোর্ড চালিয়ে গেছেন। আমার মনে হয় ক্রিকেটের প্রয়োজনে ওনাকে দরকার। অবশ্যই ওনাকে জয় করে প্রেসিডেন্ট পদে আবার নিয়ে আসা হবে। জাতীয় দলের ব্যর্থতা কিংবা ঘরোয়া ক্রিকেটের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে এলেই পাপন হটাও রব ওঠে বিভিন্ন মহলে। ওঠে নতুন কাউকে সভাপতি হিসেবে দেখার দাবি। নির্বাচনের আগে বিচ্ছিন্ন দৌড়ঝাঁপও দেখা যায়। তবে বিসিবিতে প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ জানানোর মতো প্রতিপক্ষ কোথায়? এখানে লেভেল প্লেইং ফিল্ড আছে, এখানে সবাই ইলেকশন করতে পারে। যারা কাউন্সিলর হবে দে আর ফ্রি টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। কে দাঁড়ালো না দাঁড়ালো ইজ নট ইম্পর্টেন্ট। 6 অক্টোবরের নির্বাচন যত ঘনিয়ে আসছে বোর্ডে উত্তাপ ততই বাড়ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সবকিছুর পেছনে শুধু টাকারই খেলা। তাই তো চাইলেই বাংলাদেশ কিংবা পাকিস্তানকে না বলাটা খুবই সহজ তাদের বিপক্ষে সিরিজ বাতিল করাও, যেমনটা সম্ভব নয় ভারতের ক্ষেত্রে। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ইংল্যান্ডের পাকিস্তান সিরিজ স্থগিতের সিদ্ধান্তে এমন মন্তব্যই করেছেন পাকিস্তান বংশোদ্ভূত ও যে ক্রিকেটার উসমান খাজা। নিরাপত্তা নিয়ে পাকিস্তানে কোনো সমস্যা নেই বলেই বিশ্বাস খাজার। তার মতে এর পেছনে কাজ করছে অন্য কিছু। ক্রিকেটের কথিত এলিট তারা পান থেকে চুন খসলেই বেড়েই চলে শর্ত। এফটিপির সিরিজগুলো বাতিল হয়েছে বহুবারই, তবে তার শিকার শুধু বাংলাদেশ পাকিস্তানের মতো দলগুলো। নিরাপত্তার ইস্যুতে এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাধিকবার টাইগার সিরিজ করেছিল স্থগিত। আর নিউজিল্যান্ড পাকিস্তানে গিয়ে যা করলো, সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ক্রিকেট দুনিয়ায় তার টক অব দ্য টাউন। পরে সিরিজ স্থগিতের এই দলে যোগ দেয় ইংল্যান্ডও। এই ইস্যুতে দেশ দুটোকে এবার এক হাত নিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা। খেলোয়াড় কিংবা অন্য দেশের বোর্ডগুলোর পাকিস্তানকে না বলাটা খুবই সহজ, কারণ দেশটার নাম পাকিস্তান। বাংলাদেশের ক্ষেত্রেও এমনই হয় বলেই আমার বিশ্বাস। এসব কিছুর পেছনে আছে টাকার হাত। আমি আপনাদের নিশ্চিত করছি, এমন পরিস্থিতিতে পড়লে কেউই ভারতকে না বলবে না।
পিএসএল খেলতে একাধিকবার পাকিস্তানে গিয়েছিলেন উসমান খাজা। খুব কাছ থেকেই দেখেছেন দেশটির নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহই নেই তার। গন্ধ খুঁজে পাচ্ছেন অন্য কিছুর। এখানে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয়। সবাই সেখানে নিরাপদ বোধ করে। যারা পিএসএলে খেলে তারাও একই কথা বলেছেন। 10 বছর আগের চিত্রটা হয়তো ভিন্ন ছিল, তবে এখন সেখানে যাওয়ার ব্যাপারে সবাই শতভাগ নিশ্চিত। গেল 23 বছর পাকিস্তান সফর করেনি অস্ট্রেলিয়া, তবে সব শঙ্কা কাটিয়ে দ্রুতই অজিরা দেশটিতে সফর করবে বলেই বিশ্বাস পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার উসমান খাজার। মাহবুব লিমন, সময় সংবাদ। নতুন কোচ অস্কার বুজেমের অধীনে প্রথম দিন অনুশীলন করলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 27 সদস্যের সবাই উপস্থিত অনুশীলনে। সাফের আগে দলের কম্বিনেশন ঠিক করাই লক্ষ্য অস্কারের। তবে প্রথম দিন জোর দিয়েছেন ফিটনেস ট্রেনিংয়ে। নতুন কোচের সাথে মানিয়ে নিতে কষ্ট হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়ার। আর লাল সবুজ জার্সিতে প্রথম দিন অনুশীলনে আপ্লুত নাইজেরিয়ান বাংলাদেশি এলিটা কিংসলে। নতুন যুগের সূচনা দেশের ফুটবলে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে প্রথম দিনের অনুশীলন। ফুটবলারদের আসার আগেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির গোটা কোচিং স্টাফ। এরপর একে একে আসলেন জামাল, তপু, সাদুদ্দিনরা। প্রায় 2 ঘন্টার অনুশীলনের শুরুটা ছিল ওয়ার্ম আপ আর স্ট্রেচিং দিয়ে। প্রিমিয়ার লিগের খেলায় ছিলেন ফুটবলাররা, তারপরও ফিটনেসটা ভালোভাবে দেখে নিলেন নতুন কোচ। জেমির স্থানে অস্কার। বসুন্ধরা কিংসের ফুটবলাররা পরিচিত হলেও নতুন ছিল অন্যদের কাছে। নতুন কোচের অধীনে প্রথম দিনটা নাকি বেশ উপভোগী করেছেন বাংলাদেশ অধিনায়ক। আমরা একটা ভালো গ্রুপ আছে, সবাই we all know each other, so it's a good group আর ম্যাক্সিমাম we have all played together for a long time. যেটা নতুন আছে ওরা একটু বেশি এক্সপ্লেইন করছে আর লাস্ট 3 বছর বাংলাদেশে কাজ করে, so he knows all the players. আরও একটা নতুনের সাক্ষী বাংলাদেশ। প্রথমবার লাল সবুজ জার্সিতে অনুশীলনে নাইজেরিয়ান বাংলাদেশি এলিটা কিংসলে। যদিও ফিফা থেকে মেলেনি বাংলাদেশের জার্সিতে খেলার অনুমোদন, তবে এই ফরওয়ার্ড তৈরি সুযোগ পেলে তার প্রতি আস্থার প্রতিদান দিতে। এই জার্সিটা যখন গায়ে নিয়েছি তখনই 16 কোটি মানুষের স্বপ্নের সাথে আমার স্বপ্নটাও মিশে গেছে। ক্লাবের অনুশীলন আর জাতীয় দলের অনুশীলনে খুব একটা পরিবর্তন দেখছি না। সবাই সবাইকে চিনি জানি। কোচ ও খেলোয়াড়ের একটা দারুণ কম্বিনেশন আছে। এখন মাঠের পারফরমেন্সেই মনোযোগ দিতে চাই। নতুন অভিজ্ঞতা অস্কার ব্রুজেনেরও। কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের দায়িত্বে। সাফের আগে সময়টা অল্প। চ্যালেঞ্জটা নিয়েছেন, দলের সাথে মানিয়ে নিয়ে করতে চান ইতিবাচক কিছু। ফিটনেস নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আপাতত। প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই, এর মধ্যেই গুছিয়ে নিতে পারবো আশা করি। অভিজ্ঞতা আর সময়ের দাবিতে জামালি অধিনায়ক থাকবে। আশা করছি ছেলেরা ভালো করবে। 26 জনের প্রাথমিক দল ঘোষণা হলেও নতুন করে জায়গা পেয়েছেন আবাহনীর ডিফেন্ডার মোহাম্মদ হৃদয়। ইংলিশ থেকে স্প্যানিশ কৌশলে বাংলাদেশ। ক্লাব কোচ হওয়ায় আগে থেকেই ফুটবলারদের চেনা জানা রয়েছে কোচ অস্কার ব্রুজনের। তাই এদিন প্রথম দিনের অনুশীলনে প্লেয়ারদের সাথে মানিয়ে নিতে খুব একটা বেগ পেতে হয়নি কোচকে। তবে সাফের কয়েকদিন আগে কোচ পরিবর্তন করে কতটা ফল পাওয়া যায় তা কিন্তু সময়ের হাতে তোলা থাকলো। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ। অলিম্পিকে পদকের আক্ষেপ ঘোচাতে নতুন বছরের শুরুতে 8 থেকে 10টি ফেডারেশনকে বিশেষায়িত করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ইতিমধ্যে 2 দফা বৈঠক করেছে ফেডারেশনগুলোর সঙ্গে। যাচাই বাছাই শেষে শিগগিরই প্রকাশ করা হবে সংক্ষিপ্ত তালিকা। এমনটাই সময় সংবাদকে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। ভালো খেলা ফেডারেশনগুলোকে আর্থিক বরাদ্দ বাড়িয়ে দিয়ে দেওয়া হবে বিশ্বমানের ট্রেনিং। বিশ্বমঞ্চে স্বল্পোন্নত দেশগুলো যখন অলিম্পিক পদক নিয়ে যায়, তখন অলিম্পিকে অংশগ্রহণ করা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় জনসংখ্যার দেশ হিসেবে এখন পর্যন্ত কোনো পদক জয় না করার আক্ষেপ বাংলাদেশের। 1984 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে 2020 টোকিও অলিম্পিক, 36 বছর যে আক্ষেপ বয়ে বেড়াচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। এর মূলে রয়েছে বাংলাদেশের অ্যাথলিটদের উন্নত প্রশিক্ষণের অভাব, আর উন্নত প্রশিক্ষণের অভাবের মূলে রয়েছে অর্থের অভাব। প্রতি বছর 32টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে দেয়া হয় অর্থ বরাদ্দ। তার মধ্যে কয়টি ফেডারেশন ফল এনে দিতে পারে? তাই চলতি বছরের শুরুতে ভালো কিছু ফেডারেশন ছাড়া বাকিদের অর্থ বরাদ্দ কমিয়ে দেবার কথা ভাবছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার বাস্তব রূপ দেখার অপেক্ষা নতুন বছরের শুরুতে। শুটিং, আমাদের ফেন্সিং, সাঁতার, আমাদের অ্যাথলেটিক্স, আমাদের
এই ধরনের সম্ভাবনাময়ী কারাতে তাদের সাথে আমরা ফেডারেশনদের সাথে আমরা বৈঠক করেছিলাম। এমনি পর্যায়ক্রমে আরও কিছু ফেডারেশনের সাথে বসে এবং অলিম্পিকের সাথেও আমরা বসে এবং আমাদের ক্রীড়া সংগঠক যারা আছেন, আমাদের সাংবাদিকরা যারা আছেন তাদের সাথেও আমরা বসবো। সংক্ষিপ্ত তালিকায় যেসব ফেডারেশন থাকতে পারে তার সম্ভাব্য তালিকাটা এরকম। তবে এই তালিকায় ঢুকতে অনেকেই নাকি তদবির করছেন, যা কোনো কাজে আসবে না বলে জানালেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। ভালো খেলা ফেডারেশনগুলোকে আর্থিক বরাদ্দ বাড়িয়ে দিয়ে দেয়া হবে বিশ্বমানের ট্রেনিং। একটা সামগ্রিকভাবে সকলের মতামতের ভিত্তিতে কোন ফেডারেশনগুলো আসলে রাখা উচিত যুক্তিযুক্তভাবে, বা আমরা 10টি নিতে পারি বা 12টি নিতে পারি, তো সেটিকে আমরা আলাদাভাবে বরাদ্দ বাড়াবো। তাদের জন্য আলাদাভাবে আমরা নতুন চিন্তা ভাবনা করব কিভাবে তাদেরকে বাজেট বাড়িয়ে দেওয়া যায়, সেই বিষয়টি নিয়ে আমরা ভাবছি। টোকিও অলিম্পিকে যেমন পারফরমেন্স করেছে আর্চারি, আগামী 3 বছর আর্চারি সহ অন্যান্য খেলাগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখলে প্যারিস অলিম্পিকে এই বহুল আরাধ্য অলিম্পিক পদক অসম্ভব নয়। সবকিছু আনতে চাই, পাশাপাশি তো খেলার মাঠ আমাদের রয়েছে। সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীতে হয়ে গেল এইচটি ইমাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা। চমৎকার এই আয়োজন দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজির হন হাজার হাজার দর্শক। প্রতি বছর এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস আয়োজকদের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ফাইনাল খেলা দেখতে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসা দর্শকেরা ভিড় করতে থাকে করতোয়া নদীর দুধারে। অনেকে দূর দূরান্ত থেকে নৌকায় পরিবার পরিজন নিয়ে আসে নৌকা বাইচ উপভোগ করতে। নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সিরাজগঞ্জ ছাড়াও আশপাশের বিভিন্ন স্থান থেকে আসা বাইচালরা। নির্দিষ্ট স্থান থেকে রেফারি সংকেত দেওয়ার সাথে সাথে শুরু হয় তুমুল প্রতিযোগিতা। প্রতিটি বাইচাল গানের তালে তালে শক্ত হাতে বৈঠা চালিয়ে কাঙ্ক্ষিত পুরস্কার প্রাপ্তির আশায় এগিয়ে চলে। আর বাইচালদের এই দক্ষ কৌশল উৎসাহ নিয়ে উপভোগ করে নদীর তীরে ও নদীতে নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকা নানা বয়সের বিপুল সংখ্যক দর্শক। দীর্ঘদিন করোনার প্রভাবে ঘরবন্দি থাকার পর এমন আয়োজন উপভোগ করতে পেরে আনন্দিত দর্শকেরা। এত সুন্দর ভাইচ আমাদের এখানে পরিচালিত হচ্ছে, লক্ষ লক্ষ লোক আমরা দেখতেছি। করোনার কারণে দীর্ঘ বিরতির পর আমরা ঐতিহ্যবাহী উল্লাপাড়ার সন্তালাতে বিশাল এক নৌকাবাজ উপভোগ করতে। নৌকাবাজ খুব সুন্দর এবং খুব প্রতিযোগিতামূলক হচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এমন আয়োজন প্রতি বছর করার দাবি দর্শকদের। সবাই বাসা থেকে ফ্যামিলি নিয়ে নৌকাবাজ দেখতে আসছে, সবারই ভালো লাগতেছে। প্রতি বছর না জানি এরকম আমরা সুন্দর পরিবেশ আমরা দেখতে চাই। নৌকাবাজ দেখতে আসছি, অনেক ভালো লাগছে। এরকম প্রত্যেক বছর আয়োজন হোক, আমরা এটাই চাই। নতুন প্রজন্মকে গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে নৌকাবাজ অন্যতম বলে জানালেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সেই সাথে এমন আয়োজন প্রতি বছর করার আশ্বাস দেন তিনি। ঘরবন্দি মানুষ এখন একটু বিনোদনের সুযোগ পেয়ে তারা উৎফুল্ল হয়ে সবাই মিলে এসছে এবং সারাটিও সেরকম। আমি মনে করি এইভাবে যদি আমরা সামনের দিকে এগোই, সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, পিঠা উৎসব হয়, বই মেলা হয়, সবকিছু কিন্তু আমরা উল্লাপাড়া সলঙ্গায় করে থাকি। ফাইনাল খেলা সিরাজগঞ্জ সহ আশপাশের জেলা থেকে আসা 25টি পাঞ্চি নৌকা অংশগ্রহণ করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সমতার বিশ্ব গড়তে হলে ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য দূর করতে হবে। জাতিসংঘের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। 2.5 বছরের মাথায় উধাও ঢাকার 2 রুটে চক্রাকার বাস সার্ভিস। না জানিয়েই বাস উঠিয়ে নেওয়ার দাবি দক্ষিণের মেয়রের। সরু রাস্তা আর স্টপেজ সমস্যার দোহাই বিআরটিসি। অনলাইনে বৈধ পণ্যের আড়ালে বিক্রি হচ্ছে আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রী। বেশিরভাগ ক্রেতাই তরুণ তরুণী। মিরপুরে শপিং কমপ্লেক্সে অভিযানে মূল হোতা গ্রেফতার। এবং চট্টগ্রামে জিনের বাদশা পরিচয়ে সমস্যা সমাধানের কথা বলে প্রতারণার ফাঁদ। হাতিয়ে নিয়েছে প্রবাসীর 28 লাখ টাকা। পুলিশের অভিযানে আটক 3। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।